গতকালকের এই বিষয়টি নিয়ে আমার কাছে দুটো আর কি হাইপোথিসিস বলতে পারেন ছিল। একটি হচ্ছে যে আমাদের আইনের বিষয়, আইনের অনুশাসন বিষয়গুলোতে আমরা একটা হচ্ছে আইন তার নিজস্ব গতিতে চলে এটি বলি, আর এটি হচ্ছে আসলে আমাদের সামাজিক জায়গা থেকে বা আমাদের রাজনৈতিক জায়গা থেকে বা আমাদের ডেইলি যে চিরাচরিত লাইফ, এইখানে আমাদের কতটুকু এটা ফিট ইন হচ্ছে সেটা আমাদের ভাবার কিন্তু বিষয় আছে। আপনি জানেন যে ইনসাফ যে শব্দটা, আমি ইভেন এই ক্ষেত্রে আমরা বলতে গেলে এমন কথা আমরা বলি যে ইভেন আমার শত্রুর সাথেও যেন জুলুম না হয়ে যায়। বিগত 16 বছরের সময় আমরা এরকম দেখিয়েছি যে মারা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তার জানাজায় পর্যন্ত ডান্ডা বেরি পরিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আর কি পুনরাবৃত্তি হলো কিনা আর কি। হ্যাঁ, আমি সেই বিষয়টিতে আসছি। যদি পুনরাবৃত্তি সেক্ষেত্রে করা হয়ে থাকে বা সেটি যদি তারা সেই জায়গা থেকেই যদি এই বিষয়টি করে, তাহলে বিষয়টি আসলে এরকম একটি জায়গায় নিয়ে এসে দাঁড়ানো হবে যে আমি আসলে আমার প্রতিশোধ নিচ্ছি, আমার প্রতিশোধ পরায়ণ হচ্ছি, সেই জায়গা থেকে যে কোনোভাবেই হোক আমার তাকে শাস্তি দিতে হবে, এটি আমার মেইন ম্যান্ডেট। কিন্তু এখানে মূলত যেটি আমরা গতকালকে দেখেছি যে এর বিরুদ্ধে স্পষ্টভাবে বলা হচ্ছে প্যারোলের জন্য বা আদার্স অন্য বিষয়গুলোতে তারা নাকি অ্যাপ্লাই করে নাই তাদের জায়গা থেকে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তো যদি সেটি না করা হয়ে থাকে তাহলে আমি বলবো যে বরং আওয়ামী লীগের বা ছাত্রলীগের ওই ব্যক্তি সে একটি নতুন ধূম্রজাল সৃষ্টি করার জন্য বা বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটি সে করছেন। আর যদি করা হয়েও থাকে সেক্ষেত্রে আমরা তো আবেদনটি সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, সেটি ফেক কিনা সেটিও আর কি বক্তব্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে প্যারোল মুক্তির জন্য আবেদন করেননি ছাত্রনেতা জুয়েলের পরিবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে জনসংযোগ শাখা থেকে বলা হয়েছে যে মানবিক দিক বিবেচনায় আর কি জেল গেটে আর কি দেখা করার একটি ব্যবস্থা করা হয়েছে। তাহলে এবং যে আবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেটি সঠিক নয়, এরকম একটি মিথ্যা বক্তব্য কিভাবে? এক্স্যাক্টলি, আমি এটি বলছি যে এই মুহূর্তে নির্বাচনের আগ মুহূর্তে এই বিষয়গুলো আসলে আমাদের আইন ব্যবস্থাকে, আপনারা জানেন যে আমাদের যিনি আইন উপদেষ্টা আছেন ওনার প্রতি কিন্তু সাধারণ শিক্ষার্থীদের অনেক ক্ষোভ, এবং আমি একজন জুলাই গণঅভ্যুত্থানের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে, এবং বর্তমানে অভ্যুত্থানের যে অন্যতম আকাঙ্ক্ষা বা অভিপ্রায়গুলো আছে যেগুলো পূর্ণ হয়নি সেগুলোর জন্য নতুন যে প্ল্যাটফর্ম আমরা করেছি অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন, সেটির আহ্বায়ক হিসেবে বলছি যে এই জায়গা থেকে আসলে আমার মনে হয় যে আমার আগুনে ঘি ঢালা হচ্ছে অভ্যুত্থানে। আপনারা কি বাস্তব? আমি সেই বিষয়গুলো আসছি, এগুলো একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। এই যে বিষয়টি হচ্ছে, আমি আমার অ্যাজ আ ব্যক্তি হিসেবে, আপনি স্বাভাবিকভাবে যদি আপনি বলেন যে আমার মৃত্যুর আগে আমার মায়ের ছবিটা পর্যন্ত দেখতে দেওয়া হয়নি, আমার মাকে পর্যন্ত দেখতে দেওয়া হয়নি বা আমার বাবাকে দেখতে দেওয়া হয়নি, আপনি এই বক্তব্য দেওয়ার সাথে সাথে কিন্তু জনমনে এক ধরনের আপনি আবেগ, ইমোশনাল একটা ট্রিগার পয়েন্ট কিন্তু হয়। আপনার কি মনে হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেইল করছে? আমার তাই মনে হচ্ছে 15 বছর 16 বছর যাবতের পরবর্তী সময়ে আপনি 5ই আগস্টের পরে এতগুলো শিক্ষার্থী মারলেন, পুরালেন, এরপরে আপনার ন্যূনতম একটা আওয়ামী লীগের নেতাকে আপনি দেখাবেন যে ন্যূনতম ভাষায় কি বলেছে যে আমি আমার জায়গা থেকে আমি সরি ফিল করছি, আমি অনুশোচনা বোধ করছি? কাউকে দেখাতে তো পারবেনই না, বরং উল্টো 5ই আগস্টের পরে আরো এরকম আমরা বক্তব্য দেখেছি যে এদেরকে যেখানে পাও সেখানে এদেরকে প্রতিহত করো, এদেরকে ফেলে দাও। তো এইটা তো লিটারেলি নাৎসিজমের একটা চূড়ান্ত পর্যায়ে চলে আসছে। সেই জায়গা থেকে এই ঘটনাকে কেন্দ্র করে এটাকে নানাভাবে আমরা তো অনেক সময় বলে থাকি যে ফ্যাসিবাদের দোসর আমাদের ঘাড়ে চেপে বসেছে এবং এখনো তার মানে গন্ধ আমাদের শরীর থেকে যায় নাই। তো এটাকে মিডিয়াতে এমনভাবে প্রচার করার উদ্দেশ্যটা কি আসলে সেই জায়গা থেকে স্পষ্টভাবে প্রমাণ দেওয়া হয়েছে যে না, সে অ্যাপ্লাই আসলে করে না, এটার জন্য সে কোনো আবেদন করেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী তিনি কোনো আবেদন করেননি। তো তাহলে সেই যুক্তি খণ্ডন করে বলুক যে আমি আবেদন করেছিলাম, এবং যদি সেই ক্ষেত্রে হয় তাহলে আমরা আবার শিক্ষার্থীরা রাস্তায় নামবো যে না এটা আপনি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে সিনিয়র আইনজীবী যিনি এই আন্দোলনের অন্যতম একজন আইনজীবী জেডাই খান পান্না, সুপ্রিম এবং আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান, তিনি কি তাহলে একটি ভুল তথ্যের উপরে এই ধরনের বিবৃতি দিলেন? অবশ্যই উনি সবসময় এটা জেডাই খান পান্না সাহেবের ব্যাপারে আমি বলবো উনি সবসময় তো আওয়ামী লীগের কোনো ঘটনা ঘটার আগে উনি খবর পেয়ে যান এবং লাভ দিয়ে ওখানে পড়েন যে না আমি সবার আগে তার পক্ষে দাঁড়াতে হবে। উনি তো শেখ হাসিনার পক্ষে উনি দাঁড়িয়েছিলেন, আমরা জানি, পরবর্তী সে উইথড্র করেছিলেন। তো সেই জায়গা থেকে ওনার বক্তব্যের উপর বেস করে আসলে এই জিনিসগুলো আসলে সত্যিকার অর্থে আমি মনে হয় না জাস্টিফাই করার কোনো ওয়ে আসলে আছে। আর দ্বিতীয়ত সেটি হচ্ছে যে জেডাই খান পান্নার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এত দেরি করলো কেন একটি বিবৃতি দেওয়ার জন্য, যেটি যে মিথ্যা তথ্য আবেদন করা হয়নি? এরকম একটি ঘটনার পরে যেটি সারা বাংলাদেশে এটি আলোচনার বিষয়ে কেন্দ্র পরিণত হয়েছে, মানুষ অনেকে মানবিক বিবেচনা মানবতা হিসেবে দেখছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই গাফিলতিটাকে আমি মনে করি যে একটা প্রত্যেকটা জিনিসে একটা ম্যাচিউর টাইম আছে। একজন কিছু বললো সাথে সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রেস নোট ইস্যু করলো তা না, তো যেটি নিয়ে সারা বাংলাদেশ এখন ম্যাচিউর হয়েছে, জিনিসটা বুঝতে পারছে যে আসলে নিয়ে কথা হচ্ছে, তারা এটা পরিষ্কার করেছে।
স্ট্যান্ডটা, যেখানে অ্যাপ্লিকেশনই করে নাই। আর তারপরে দেখা গেল যে একজন উকিল, একজন লয়ার, তার চয়েস আছে যে কোনো জিনিস নিয়ে সে মুভ করার, লেট হিম মুভ। আমি তো আগেই বললাম যে আইনি তো তাকে ব্যাখ্যা দিবে, যে দেখাতে হবে তো যে আমি দিয়েছিলাম। দেখাতে তো পারবে না, ওরা তো বলতেছে দেখাতে পারে। যদি দেখাতে পারে তাকে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবশ্যই একটা ভুল হয়েছে বা দোষ হয়েছে। এটা নিয়ে আমার মনে হয় আমি যে এখানে একটু যুক্ত করতে যাচ্ছি, সেটি হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো আমার পাড়ার কোনো সালিশ কেন্দ্র না, না, যে বলার সাথে সাথে আমি Exactly, তার ইয়া করে দেবো। এখানে ওদের একটা ডেকোরাম মেনটেন করতে হয়। Exactly, আপনি জানেন যে mature হইতে হবে। ওদের জায়গা থেকে ম্যাচিওর, তো সেই জায়গা থেকে একদিনের মধ্যে আমি তো এরকম হাজারটা ইয়া দেখাতে পারবো যে ঘন্টার পর ঘন্টা চলে গেছে, কোনো তদন্ত হয় নাই। এরকম একটি বিষয় নিয়ে যেটি হচ্ছে সমগ্র বাংলাদেশে আলোচনা হচ্ছে, সেটি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানার জন্য আর কি 24 ঘন্টা সময় নেওয়ার কোনো প্রয়োজন নাই। না, 24 ঘন্টা সময় নেওয়ার জন্য তাদের জন্য তো আর কি একটি ফোন কলই যথেষ্ট, যে যশোর কারাগার কর্তৃপক্ষকে বা যশোর প্রশাসনের একটা ফোন নিয়েই যথেষ্ট যে তিনি আবেদন করেছেন কিনা, এটা তো সঙ্গে সঙ্গে জানাতে পারতো। তাহলে তো মানুষ পাল্টা সিম্পিতি পাইতো না। কিন্তু তাদের চুলচেরও একটা জায়গা থাকতে পারে, যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে আমাদের নানা সময় নানা ধরনের অভিযোগ ছিল। আপনি জানেন আমরা সাধারণ শিক্ষার্থীরা তার প্রতি অনেক অসন্তুষ্ট ছিলাম, তো সেই জায়গা থেকে তার জাস্টিফিকেশনের জায়গাটা অনেক বেশি স্ট্রং হওয়াটা তার জন্য জরুরি আমার কাছে মনে হয়। সেই সময়টুকু সে নিয়েছেন, কিন্তু আমার মনে হয় না খুব একটা বিলম্ব উনি করেছেন, আমার মনে হচ্ছে না, না খুব সে বিলম্ব অর্থে। হয়নি।